ডিয়ার স্টুডেন্টস, দেখো আমরা গত ক্লাসে যেটা পড়েছিলাম তারপরে আজকে এই ভেক্টর অধ্যায়ের লেকচার 4-এ অ্যাডিশন অফ ভেক্টরস, ভেক্টরের যোগ পড়ব। এখন ভেক্টরের যোগ এটা হচ্ছে বেশ কয়েকটা সূত্র দাঁড় করানো আছে, যে সূত্রগুলোর উপর ভিত্তি করে এই ভেক্টর রাশিগুলোকে যোগ করা হয়। দেখো এগুলোর মধ্যে কথা হচ্ছে একটা, তুমি যদি বলো সাধারণ সূত্র বা অর্ডিনারি ভেক্টর ল, এটা অর্ডিনারি, যেটা হচ্ছে অর্ডিনারি অ্যাডিশন ল। 2 নম্বরে আমরা যদি দেখি তাহলে পরে হচ্ছে ত্রিভুজ সূত্র, ট্রায়াঙ্গল ল। 3 নম্বর বহুভুজ সূত্র, বহুভুজ সূত্র বা পলিগন ল। আর 4 নম্বরে যেটার উপরে সবচেয়ে বেশি এই অধ্যায়ের অনেক বেশি কিছু জড়িয়ে আছে, সেটা হলো সামান্তরিক সূত্র বা প্যারালেলোগ্রাম। এই গ্রামের নাম কি? প্যারালেলোগ্রাম। ঠিক আছে, তাহলে এই 4টা সূত্রের উপরে ভিত্তি করে ভেক্টরগুলোর যোগ হয়। এই ভেক্টর রাশিগুলোর যোগ আমরা একে একে তাহলে এই সূত্রগুলো একটু পড়ি। দেখো এগুলো নিয়ে দেখা গেল যে হয়তো কোনো একটা জিনিস নিয়ে বিস্তারিত যদি বলি তাহলে পরে হয়তো তুমি অনেক বেশি কিছু শিখবা, আবার এমন হতে পারে যে বিরক্ত হয়ে তুমি কোনো কিছুই শিখলা না। এগুলোর মধ্যে তাহলে তুমি সাধারণত যা বইগুলো থেকে জানতে পারবে এবং যেগুলো হয়তো অর্ডিনারি আরেকজন স্যার বা ভাইয়া শেখায়, এর বাহিরে গিয়ে আরও কিছু জিনিস হয়তো তোমার মাথায় দিলে পারে তুমি তোমার মাথার উর্বরতা বৃদ্ধি পাবে, ভেক্টর সম্পর্কিত কোনো ঝামেলা থাকবে না। আমি সেগুলোতে একটু বেশি ইফোর্ট দিব, আর সাধারণ বিষয়গুলো যেভাবে হচ্ছে সবাই বলে দেয় সেগুলো বলে যাব। হ্যাঁ, আমার কাজই হলো একটু এক্সেপশনাল ওয়েতে তোমাকে এই ফিজিক্সের মাঠে নিয়ে আসার চেষ্টা করা। তো ঠিক আছে, আসো দেখি কতটুকু ভালো হয়। বাইরে বৃষ্টি পড়ছে, হ্যাঁ, এদিকে আবার করোনাকালীন সময়, সব মিলিয়ে কি অবস্থা জানি না। আসো আমরা দেখি তাহলে ভেক্টর অ্যাডিশন ল। আমাদের পড়ার বিষয় হচ্ছে ভেক্টর অ্যাডিশন ল। এই অধ্যায়ের 4 নম্বর লেকচার হিসেবে আমরা আজকে এটা পড়ছি। প্রথমে আমরা বলি সাধারণ সূত্র। কি আছে ভাই এই সাধারণ সূত্রে? দুটো ভেক্টর রাশি, যে কোনো দুটো ভেক্টর রাশি, দুটো না বলে তুমি হচ্ছে 3টা 4টা 5টাও হতে পারে, 10টাও হতে পারে, এক কথায় একাধিক ভেক্টর রাশি ছাড়া তো আর যোগ হবে না। আচ্ছা দেখো, এই সাধারণ সূত্র এটা পড়ার আগেও তাহলে আমরা একটু ভেক্টর যোগ আর স্কেলার যোগ এর মধ্যে একটু পার্থক্য দেখে নিই, কেমন? আচ্ছা আসো আমরা একটু স্কেলার অ্যাডিশন সংক্ষেপে লিখি, আর এটা ধরে নাও ভেক্টর অ্যাডিশন। ওকে, পার্থক্যগুলো দেখি। এটা ধরে নাও এই যে আমের সিজন চলছে, এই সময়ে তুমি যদি বলো, ধরে নাও হারিয়া আর হচ্ছে মারিয়া বাজারে গেল, দুজন মিলে আম কিনলো। একজন কিনলো 8 কেজি 8 কিলো, আর মারিয়া কিনলো ধরে নাও 7 কিলো। তারাকে যোগ লিখে নে, তারা দুইজন ব্যক্তি আর কি, এই তো। ঠিক আছে, এই যে দেখো 8 কেজি আর 7 কেজি, তাহলে কয় কেজি হবে? 15 কেজি। তোমার যদি স্মরণের কথা বলি যে এরকম যে তারা দুজনের মধ্যে না, অন্য যে কোনো একজন ব্যক্তির নাম বলো,
আচ্ছা, এই যে গত দিনে কি যেন বলছিলাম, ইমন। আচ্ছা, সেই ইমনের নাম আবার আসলো। ইমনের সঙ্গে আমার হচ্ছে এ ধরনের কোনো, আচ্ছা ইমন না, রিমন। ঠিক আছে, এই রিমন ধরে নাও 8 মিটার গেল সোজা পূর্ব দিকে। 8 মিটার যাওয়ার পরে সে কিছুক্ষণ থেমে আবার 7 মিটার গেল। ধরো কয় মিটার? আবার 7 মিটার গেল এই জায়গাতে, ওই পূর্ব দিকে আবার 7 মিটার গেল। তুমি যদি বলো সে মোট কয় মিটার গেল, তাহলে ভাই কয় মিটার? 8 মিটার প্লাস 7 মিটার ইজ ইকুয়ালস টু 15 মিটার। 8 কেজি যোগ 7 কেজি সমান 15 কেজি। 8 মিটার পূর্ব আর 7 মিটার পূর্ব সমান সমান হলো 15 মিটার পূর্বে গেল। সে মোট কত মিটার পূর্বে গেল? 15 মিটার পূর্বে গেল। ভাই তাহলে তো ভেক্টর যোগ আর স্কেলার যোগ একই রকম, এর মধ্যে তো কোনো পার্থক্য নাই। হ্যাঁ, কোনো পার্থক্য নাই। কিন্তু দেখো এই 8 কেজি আর 7 কেজির এই যোগ 15 কেজি, এটা যদি কখনো 7কে আগে বসাও পরে বসাও, ঠিক আছে, তাও এর কোনো চেঞ্জ হবে না। তুমি যদি বলো যে না দিনের বেলায় 8 কেজি আর 7 কেজি আম কিনলো, রাতের বেলায় যদি কিনতো তাহলে কীরকম হতো? একই হতো। দিন রাত উপর নিচ, হ্যাঁ, বর্ষা শীত, এতে 8 কেজি আর 7 কেজির কোনো চেঞ্জ হবে না। বুঝতে পেরেছ? শুধুমাত্র চেঞ্জ হবে কি এদের ওয়েটে। ও আচ্ছা, শোনো, দেখো এখানে আসলে ছেলেদের নাম দিলেও পারতাম, যে কোনো কারণে হোক নাম মনে হয়েছে ফারিয়া মারিয়া, নাম দুটো মিলবে তাই। তোমাদের ভাবি ধরে নাও যে যদি জানে যে এরকমভাবে মেয়েদের নাম দিয়েছে, তাহলে পরে তো টেনশানে পড়ে যাবে। এমনকি হয়তো এটা কোনো একটা, যাক আর না বলি নাকি। আচ্ছা দেখো, এই 8 কেজি আর 7 কেজি সমান 15 কেজি, এটার কিন্তু আর চেঞ্জ হয় না। কিন্তু এখানে দেখো ভেক্টর, এখানে জাস্ট এটা কি ম্যাগনিটিউড নির্ভর, স্কেলার অনলি ম্যাগনিটিউড নির্ভর। তোমার যদি এরকম হয় যে একজনের পলিথিন ব্যাগ হয়ে ধরে নাও যে আম নিয়ে যাচ্ছে হয়তো একটা ব্যাগে করে বা কার্টুনে করে, একজনের কার্টুন যদি এরকম হয় যে ধরে নাও যে অটো রিক্সাতে করে নিয়ে যাচ্ছে, একজনের কার্টুনের ব্যাগ ধরে নাও যে এইভাবে ফেলে রাখছে, আরেকজন একটা সোজা করে ফেলে রাখছে, তারপরেও এই 8 কেজি আর 7 কেজি যদি বলো, তাহলে পরে তাদের যোগফল সব মিলিয়ে সবসময়ের জন্য 15 কেজি হবে। এখানে চেঞ্জ হওয়ার কোনো গল্প নাই। বুঝতে পেরেছি? বাট ভেক্টর রাশি এটা কি ডিরেকশন নির্ভর, শুধু মানের হিসাব নিকাশ দিয়েই শুধু ভেক্টর চলে না কি, এখানে অবশ্যই ডিরেকশানেরও ব্যাপার রয়েছে। এই ডিরেকশনের ব্যাপার আছে বলেই জিনিসটা এরকম হয়। ধর নাও প্রথমে এই যে 8 মিটার, এই 8 মিটার গেল, তারপরে যদি এরকম বাঁকা করে একটু 7 মিটার যায়, তাহলে কত ডিগ্রি কোণে বাঁকা? ধরে নাও যে এই যে পূর্ব দিক, এই বরাবর তো পূর্ব দিক, পূর্ব দিকের সঙ্গে এটা যদি একটা কোণ করে থিটা কোণ করে যদি এদিকে 7 মিটার যায়, তাহলে তখন কিন্তু এই ডিস্ট্যান্স আগের বারে যে ডিস্ট্যান্স সেটাই ছিল সরণের পরিমাণ। তাহলে ডিসপ্লেসমেন্টের মানটা কত ছিল? ডিসপ্লেসমেন্টটা আগের বার বা সরণটা ছিল 15 মিটার, কিন্তু এইবারে কি হয়ে যাবে দেখো, এখানে তাহলে 8 মিটার আর এটা হলো, আচ্ছা এখানে যদি চাও তাহলে পরে এখানে অ্যারো চিহ্ন দেওয়া উচিত, আসলে সরণ যেহেতু বা ভেক্টর রাশি বোঝাতে চাইছি, অতএব একটা অ্যারো চিহ্ন দেওয়া উচিত। ওকে, এবার তুমি দেখো এই 8 মিটার, 8 মিটারের সঙ্গে যে কোনো একটা কোণ করে যদি 7 মিটার আরও একটা সরণ যোগ করো, তাহলে পরে নিশ্চয় এখন কিন্তু এর দুটোর ডিসপ্লেসমেন্ট বা সরণ যেটা বলে সেটা কিন্তু আর 15 মিটার তুমি পাবা না, কারণ এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে। এবার এর দুটোর যোগফল কত? দুটো ভেক্টর রাশি এভাবে যখন অ্যাড হয় বা দুটো সরণ, এই যে দেখো যে প্রথমে 8 মিটার গেল, পরবর্তীতে একটা কোণ করে 7 মিটার গেল, এর দুটোর মধ্যে যে সরণের ব্যাপারে আমরা জানি ডিসপ্লেসমেন্ট ইজ দ্য শর্ট অ্যান্ড ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্ট। তাহলে কোথা থেকে? প্রথমটার আদি বিন্দু থেকে দ্বিতীয়টার সব শেষে যেখানে গিয়েছে সেখানে, তাহলে এখানে আসার পরে সে কোথায় গিয়েছে? এই জায়গায়। তাহলে এর মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স কোনটা হবে? এটা হবে শর্টেস্ট ডিস্টেন্স। তাহলে দেখো এই যে শর্টেস্ট ডিস্টেন্স, এটাই হলো তখন প্রকৃত সরণের মান। এটা কত হবে? এটা এই অ্যাঙ্গেল অনুযায়ী কম বেশি হবে। যেমন তোমার যদি বলা হয় যে
প্রথমে 8 মিটার গেল, তারপরে পূর্ব দিকে 8 মিটার ইস্ট, দেন 7 মিটার ধরে নাও, এটা 8 মিটার ধরলাম, এটা হচ্ছে 7 মিটার ধরলাম, এটা কই নর্থ। যদি বলো তাহলে পরে সরণের মানটা কত হবে? সরণের মানটা হচ্ছে এই শর্টেস্ট ডিস্টেন্স। এই সরণকে তুমি যদি আর দ্বারা লিখো তাহলে এই আর এর মান কত হবে? এই আর এর মান হবে নিশ্চয়, যদি স্কোয়ার করে লিখি তাহলে কত হবে? অতিভুজ স্কোয়ার সমান সমান 8 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার, তাহলে আর ইজ ইকুয়ালস টু কত হবে? √8 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার, 8 8 64, আর এটা কত? আচ্ছা মানগুলো দেখো, তুমি যদি হ্যাঁ 8 8 64 আর হচ্ছে 7 7 49, 64 যোগ 49 রুট করো, কত হবে? 64 আর হচ্ছে 36, 136 4 আর 9 113। অতএব আর সমান সমান √113। দেখো 113 মানে হচ্ছে 10 দশমিক সামথিং হবে, 10-এর চেয়ে কী হবে? কিছুটা বেশি হবে, ঠিক আছে, 10-এর চেয়ে কিছুটা বেশি হবে। যাই হোক এখানে একটা কিছু অ্যান্সার আসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে তাহলে আর 15 মিটার কিন্তু পাচ্ছি না। কত ডিগ্রি কোণে? 90 ডিগ্রি কোণে। আচ্ছা এখানেও একটা কথা বলবো, এখানে কিন্তু 90 ডিগ্রি, তোমরা সবাই কিন্তু মনে করো যে এটা হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ, অ্যাকচুয়ালি 90 ডিগ্রি বলে এটা মনে হয়, কিন্তু এটা কিন্তু দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ না। কোনটা? এই কোণটা কিন্তু ভেক্টরের মধ্যবর্তী কোণ না। একটু ডিফারেন্ট কালার দিয়ে দেখে দিই কোনটা কোণ। এদিকে তাকিয়ে কিন্তু আমরা মনে করি যে এটা দুটোর মধ্যবর্তী কোণ না, আলোচনা কিন্তু গতদিনে করছি, এটা তাদের মধ্যবর্তী কোণ। বুঝতে পেরেছো? এই ভেক্টরটা যেদিকে যাচ্ছে পূর্ব দিকে, তার সঙ্গে এই ভেক্টরটা যেদিকে যাচ্ছে এটা হচ্ছে কোণ, এটা না, এটা তো পশ্চিম আর হচ্ছে উত্তরের মধ্যে কোণ। বোঝা গেছে? ওকে, দেখো তাহলে এখানে যে মানটা পাচ্ছি সেটা কিন্তু তুলনামূলকভাবে কম পাচ্ছি। এবার তুমি যদি বলো যে বিপরীত দিকে যদি করি তাহলে কীরকম হবে? যদি এরকমভাবে নিই যে 8 মিটার পূর্বে গেল, তারপরে সে আবার কয় মিটার, এই ধরে নাও যে আবার উল্টো দিকে ঘুরলো, পশ্চিম দিকে এবার সে 7 মিটার আসলো, 7 মিটার ওয়েস্ট, ঠিক আছে। তাহলে তুমি যদি বলো তাহলে এবার সরণের মান কত? ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্ট, ইনিশিয়াল পয়েন্ট ছিল এটা আর ফাইনাল পয়েন্ট হচ্ছে এটা, তাহলে এইটুকু হচ্ছে সরণের মান। বোঝা গেছে? কতটুকু পাবো? 1 মিটার। এই যে দেখো তাহলে স্কেলার অ্যাডিশান এবং ভেক্টর অ্যাডিশানের মধ্যে পার্থক্য রয়েছে। সেটা কি? এই দিক অনুযায়ী এই ভেক্টর অ্যাডিশানের মান কম বেশি হয়। বুঝতে পেরেছো? কিন্তু স্কেলার অ্যাডিশানে ঠিক ওই ধরনের জিনিস তুমি হচ্ছে যেভাবে করো, যেমন তুমি যদি দুটো জিনিসের দৈর্ঘ্য, একটা যদি 7 মিটার দৈর্ঘ্যের জিনিস নাও, এরকম যেটা বোঝাচ্ছিলাম 8 মিটার, আর একটা যদি কি 7 মিটার দৈর্ঘ্যের জিনিস নাও, তাহলে যেভাবেই বলো যতবারই তারাকে কাটো সব মিলিয়ে যোগ করলে কত হবে? 15 মিটারই হবে। বারবার জোড়া দাও, কেটে জোড়া দাও, এদিকে করো ওইদিকে করো, সেটা কি হবে? 15 মিটার। কিন্তু যখন ডিরেকশান ওয়াইজ চিন্তা করব তখন দেখো এখানে পূর্ব দিকে যখন গিয়েছি তখন 8 মিটার, আবার পূর্ব দিক থেকে যখন আসলাম তখন 7 মিটার, এবং আমরা এটাকে বলে দিয়েছি যে হচ্ছে সরণ মানেই হতো সরণ, যেহেতু এটাকে ভেক্টর রাশি বলেছি, অতএব ডিরেকশানটা কনসিডার করে তোমাকে যোগটা করতে হবে। তাহলে এদিকের এই 8 আর এদিকে বিপরীত দিকে যখন আসছে তখন এটা হচ্ছে এই ভেক্টরটাকে যদি আমি পজিটিভ বলি, এখানকার এই বেগটাকে যদি v1 বলি, সেটা যদি পজিটিভ ডিরেকশান বলি, তাহলে এদিকে যেটা আসছে সেটা যদি v2 হয় তাহলে পরে সেটা কি অবশ্যই নেগেটিভ ডিরেকশান। কার সাপেক্ষে? প্রথমটার সাপেক্ষে। তখন দুটো যোগ করলে কত হবে? দুটো ভেক্টর যোগ করলে কত হবে? ফাইনালি এই ভেক্টর টোটাল ভেক্টরটা হবে v1 প্লাস মাইনাস v2, দ্যাট মিনস v1 মাইনাস
v2 ফাইনালি এই যে ধরো 8 বিয়োগ 7 সমান সমান 1 মিটার পাবা। ওকে, এই তো হলো কথা। তাহলে আশা করি যে কিছুটা হলেও তোমরা অনুমান করতে পারছো যে স্কেলার এবং ভেক্টর প্রোডাক্টের মধ্যে একটা বেসিক ডিফারেন্স রয়েছে। হ্যাঁ, তো আবহাওয়া বেশ গরম, এটা বুঝতে পারছি, আর এই রুমটাতে এসি নাই। আসো আমরা সামনে বাড়ি, তোমাদের মাথা গরম তো হবে না হয়তো। সাধারণ সূত্র, দুটো ভেক্টর ধরে নাও, একটা ভেক্টর রাশি, এটা ভেক্টর এ অনুভূমিক বরাবর ক্রিয়া করছে, আরেকটা ভেক্টর রাশি ধরে নাও ভূমির সঙ্গে একটা কোণ করে এদিকে ক্রিয়া করছে, ভেক্টর বি। র্যান্ডমলি নিলাম, কোনো অসুবিধা নাই। তো ভূমি যদি এরকম হয়, এটা কিন্তু অনুভূমিক, তাহলে তার সঙ্গে একটা কোণ করে আছে, এই কোণটাকে আমি বললাম থিটা। সাধারণ সূত্রের কথাই হলো যে যতগুলো ভেক্টর রাশিকে যোগ করব, দ্বিতীয় ভেক্টরের আদিবিন্দুকে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে যুক্ত করব। তাহলে একটাই রুলস হচ্ছে, আচ্ছা রুলস বলতে গেলে রেজাল্ট বের করার একটা নিয়ম, আর হচ্ছে ভেক্টরটা যোগ করার একটা নিয়ম। তাহলে আচ্ছা দুইটা কথা মনে রাখি। প্রথম কথা হচ্ছে যে ভেক্টরগুলোকে যোগ করব, তাদের মধ্যে পরবর্তী ভেক্টরকে পরবর্তী ভেক্টরের আদিবিন্দু বলতে কি বলেছিলাম, টেল, যেটা ঠিক আছে। পরবর্তী ভেক্টরের টেলকে আগের ভেক্টরের পূর্ববর্তী ভেক্টরের, আগের না বলে পূর্ববর্তী বলি, বেশি ভালো শোনাবে, পূর্ববর্তী ভেক্টরের শীর্ষবিন্দুতে সংযুক্ত করব। মানে কি, কানেক্ট করে দেব। কেমন কি করব, কানেক্ট করে দেব। তাহলে এখানে যেটা হবে যে ভেক্টর এ আর এটা হচ্ছে ভেক্টর বি। যদি এ এর সঙ্গে বি যোগ করতে চাই বা বি এর সঙ্গে এ যোগ করতে চাই, কোনো ব্যাপার না, একই রকম রেজাল্ট পাবো। কেমন, যেমন এ এর সাথে যদি বি যোগ করি তাহলে কীরকম হবে, ভেক্টর এ ভূমি বরাবর পড়ে আছে অনুভূমিক, তাহলে পরে অনুভূমিক বরাবর ভেক্টর এ আঁকি, ঠিক যতটুকু দৈর্ঘ্য আছে ঠিক ততটুকুই দৈর্ঘ্য নেব, মানে জ্যামিতিক দৈর্ঘ্যটুকুই তার মান প্রকাশ করে, এবং যে ডিরেকশান মানে তীর চিহ্ন যে বরাবর যাচ্ছে সেটা হচ্ছে তার দিক। তারপরে ঠিক এতটুকুই নিলাম, মানে এটা এ ভেক্টরের সমান ভেক্টর। আচ্ছা, এ ভেক্টর। এবার আমরা বলেছি যে ভেক্টরগুলোকে যোগ করব তাদের মধ্যে পরবর্তী ভেক্টরের আদিবিন্দু পূর্ববর্তী ভেক্টরের শীর্ষবিন্দুতে যুক্ত করব। পরবর্তী ভেক্টরকে বিকে আমরা যুক্ত করতে চাই, তাহলে বি ভেক্টরের কাকে, আদিবিন্দুকে, মানে এটা হচ্ছে তার টেল। আর প্রথম ভেক্টরের যদি শীর্ষবিন্দু বলি এটা হচ্ছে তার হেড। তাহলে এই এ ভেক্টরের হেডের সঙ্গে বি ভেক্টরের কি দিব, টেল দিব। তাহলে বি ভেক্টরের টেল দিব এবং সেটাকে কি যেভাবে আছে, যত কোণে এবং যত মানে রয়েছে ভেক্টরটা, ঠিক সেভাবেই প্লেস করব। তাহলে ভূমির সঙ্গে কিন্তু দেখো এরকম একটা কোণ করে আছে, সে কোণটা যদি ধরে নাও যে এরকম হয়, এই কোণটা ধরে নিলাম যে হচ্ছে 100 ডিগ্রি। কত ডিগ্রি, 100 ডিগ্রি। তাহলে তুমি এভাবে 100 ডিগ্রি কোণে প্লেস করবা জিনিসটাকে। এটা হচ্ছে অনুভূমিক ছিল, তার সঙ্গে 100 ডিগ্রি কোণে এভাবে প্লেস করবা। ঠিক আছে, যতটুকু দৈর্ঘ্য ছিল জ্যামিতিক দৈর্ঘ্য, ঠিক ততটুকু জ্যামিতিক দৈর্ঘ্য নেবে। এই তো হলো এটা বি। এই হচ্ছে প্রথম যে কথাটা বলেছি সে কাজটা হয়ে গেছে। এবার দ্বিতীয় কথা হলো কি, দ্বিতীয় কথা হচ্ছে যে এবার প্রথম ভেক্টরের আদিবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত একটা সরল রেখা টানব। এই সরল রেখাই হবে এই দুই ভেক্টরের যোগফল। এই সরল রেখা অথবা এই যে সরণ যেটা এঁকেছি, উভয়ের মধ্যে সংযোগকারী যে শর্টেস্ট যে লাইনটা এঁকেছি সেটাই হচ্ছে তাদের কি
যোগফল। তাহলে এই যোগফলকে যদি আর দ্বারা লিখি তাহলে দিস ইজ আর। এখন এ আর এর ডিরেকশন কোন দিকে? এ আর এর ডিরেকশন হচ্ছে এ দুটো ভেক্টর যেদিকে যাচ্ছে, যেদিকে ক্রিয়া করবে তার বিপরীত দিকে। এ দুটো ভেক্টর কোন দিকে ক্রিয়া করছে? একটা ভেক্টর এদিকে যাচ্ছে আর একটা ভেক্টর এদিকে যাচ্ছে। তাহলে পরে এই ভেক্টরের ডিরেকশনটা কোন দিকে? অ্যান্টি ক্লকওয়াইজ নাকি ক্লকওয়াইজ? সরি, ঘড়ির কাঁটা এদিকে ঘুরে, তাহলে এটা হচ্ছে ক্লকওয়াইজ। তোমরা আলাদা করে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ বোঝানোর সময় নাই, বুঝতে পেরেছ? মিনিট ক্ষয় করার কোনো দরকার নাই। ক্লকওয়াইজ কোন দিকে? ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে সেটাকে বলবো ক্লকওয়াইজ, অথবা এটাকে বলতে পারো তুমি ডান দিকে ঘুরছে, বুঝতে পেরেছ? ডান দিকে ঘুরছে মানে দক্ষিণাবর্তী, বোঝা গেল? যদিও একটা জিনিস মনে রাখবা, উত্তর বাহু মানে আসলে ডান বাহু, বুঝতে পেরেছ? কিন্তু এদিকেই এ ডিরেকশনটাকে সাধারণত দক্ষিণাবর্তী বলা হয়, আর এদিকে যখন যায় তখন এটাকে বলা হয় বামাবর্তী, ঠিক আছে? তাহলে অনেক সময় বাংলা ব্যাকরণে যেভাবে হচ্ছে তোমার ডান বাম বলা হয়, তার সঙ্গে দেখবা যে ফিজিক্সে এসে ডান বামে একটু ঝামেলা। ডান দিকে যেটা ঘুরে এটাকে বলা হয় দক্ষিণাবর্তী, কিন্তু বাংলা যখন পড়বা তোমরা দেখবা যে উত্তর বাহু মানে ডান বাহু, তাহলে দক্ষিণ বাহু মানে কি? বাম বাহু হওয়ার কথা ছিল, কিন্তু না, ফিজিক্সের দক্ষিণাবর্তী মানেই ডান দিক। যেমন ম্যাথমেটিক্সে এবং ফিজিক্সে প্যারাবোলা এবং হাই প্যারাবোলা এর মিনিং নিয়ে খুব ঝামেলা বাঁধে, তাই না? তোমরা দেখবে অধিবৃত্ত এবং পরাবৃত্তের মধ্যে ঝামেলা বেঁধে যায়, যখন বাঁধবে তখন বুঝবা যে হ্যাঁ স্যার একবার বলছিল। আচ্ছা, তাহলে এদিকে ঘড়ির কাঁটার দিকে যখন ঘুরবে তখন ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে যখন ঘুরবে তখন অ্যান্টি ক্লকওয়াইজ। তোমাকে এখানে একটা জিনিস মনে রাখার জন্য বলি, দুটো ভেক্টর একই ডিরেকশনে আছে কি না, দুটো ভেক্টর একই ডিরেকশনে আছে কি না এটা কিভাবে বুঝবে? এইখানে একটা সাইড নোট, তাহলে দুটি ভেক্টর, এটা তাহলে কি এক্সট্রা একটা কথা, দুটি ভেক্টর একই ডিরেকশনে কিনা কিনা কিভাবে বুঝবো? কিভাবে বুঝবো? ভেক্টর দুটো যদি এরকম হয় যে একটার হেডের সঙ্গে আরেকটা টেল যুক্ত আছে, সেবা যেভাবেই থাকুক একটার হেডের সঙ্গে আরেকটার টেল, তাহলে বুঝবো তার একই ডিরেকশানে, ঠিক আছে? একই ডিরেকশানে হতে হলে একটার হেডের সঙ্গে আরেকটা টেল, দেখো এটার হেডের সঙ্গে এটা টেল, তাহলে এরা একই ডিরেকশানে। যদি এরকম হতো যে উল্টো দিকে বা এদিকে দেখাতে চাচ্ছি আমরা, হ্যাঁ এভাবে দেখাতে চাচ্ছি, তাহলেও কি এটা একই ডিরেকশানে আছে। যদি এরকম হয় যে একটা ভেক্টর এরকম আর একটা ভেক্টর ঠিক এরকম, তাহলে এই ভেক্টর দুটোকে কি বলবো? অপোজিট ডিরেকশানে না একই ডিরেকশানে? যখন তুমি এরকমভাবে সার্কুলেটিং চিন্তা করবা তখন দেখো যে একটার হেডের দিকে কিন্তু আরেকটা টেল গিয়েছে, অতএব তারাকে কি বলতে হবে? একই ডিরেকশানে যাচ্ছে। হয় তুমি বলবা ঘড়ির কাঁটার দিকে অথবা বলবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাই না? এরকম, কিন্তু তারা একই ডিরেকশনে যাচ্ছে। এখানে যেটা যদি তুমি বলো তাহলে এটা কিন্তু ঘড়ির কাঁটার দিকে যাচ্ছে, এও ঘড়ির কাঁটার দিকে এও ঘড়ির কাঁটার দিকে, এরকম, ঠিক আছে? তাহলে এটা মনে রাখবা যে দুটো ভেক্টর, এটা নিয়ে কেউ কেউ হয়তো আলোচনা তুলতেও পারো। হ্যাঁ, যদি কোনো ধরনের কনফিউশন থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, এটা নিয়ে তাহলে আমি আবার বলবো, দুটি ভেক্টরের একই ডিরেকশন কিনা এটা বুঝতে হলে একটা ভেক্টরের সঙ্গে আরেকটা ভেক্টরের টেল যুক্ত হবে। আচ্ছা, একটার হেডের সঙ্গে আরেকটা টেল। আর অপোজিট যদি হয় তাহলে দেখো অপোজিট, এরাকে কি বললাম? সেম ডিরেকশন, এরা হচ্ছে সেম ডিরেকশন। যদি অপোজিট হতো তাহলে কীরকম টাইপের হতো? দেখো, তাহলে অবশ্যই হয় দুটোরই হেড যুক্ত হবে অথবা দুটোরই টেল যুক্ত হবে, তাহলে তারাকে বলবো অপোজিট ডিরেকশন। যেমন এটা তুমি যদিও দেখছো যে দুটোই উপরের দিকে মুখ করে আছে, তাহলে কি আমরা বলবো যে দুটো সেম ডিরেকশন? না, সেম ডিরেকশন না, এই দুটো হচ্ছে অপোজিট ডিরেকশন, ঠিক আছে? মনে থাকে জানো। আচ্ছা, তুমি যদি বলো যে এরকমভাবে দুটো ভেক্টর আছে তাহলে কি বলবা? এ দুটো আসলে সমান্তরাল ভেক্টর, এরাকে তুমি কোনো দিকে ঘুরছে বা পাক খাচ্ছে এভাবে বলতে পারো না, শুধুমাত্র এটা ঘূর্ণনের সময় ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ এটা নির্ণয় করার জন্য বললাম, বুঝতে পেরেছ? যে তাদের যদি উভয়ের পা মানে উভয়ের টেল এক জায়গায় যুক্ত থাকে তাহলে বুঝবো তারা বিপরীত দিকে ঘুরছে। তাদের যদি উভয়ের মাথা এক জায়গায় যুক্ত থাকে তাহলেও বুঝবো যে তারা কি বিপরীত দিকে
ঘুরছে। বুঝতে পেরেছো? এটা শুধুমাত্র ঘূর্ণনের ক্ষেত্রে। কিন্তু তুমি যদি এভাবে বলো তাহলে এটা কিন্তু ওইখানে প্রযোজ্য না, যে দুটোরই মাথা তো একই দিকে। আসলে এটা তো সরল রেখা বরাবর যাচ্ছে, একই দিকে যাচ্ছে, এ দুটোর ঘূর্ণন নাই। এজন্য এখানে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ তুমি চিন্তা করলে এটা বোকামি হবে। আশা করি বুঝতে পেরেছো, এটা বুঝতে পারার কথা। আর এর চেয়ে মানে খুব সহজভাবে তোমাকে এই জায়গাতে আর বলার মতো কিছু আছে বলে আমার মনে হচ্ছে না। আসো তারপরে বলি ক্লকওয়াইজ যদি, তাহলে দুটো ভেক্টর এরকম যারাকে যোগ করছি তারা যদি ক্লকওয়াইজ থাকে তাহলে যেটা যোগফল রেজাল্ট সেটা হবে কি অ্যান্টি ক্লকওয়াইজ। কি হবে? অ্যান্টি ক্লকওয়াইজ, তারের বিপরীত দিকে। তাহলে এই ভেক্টর দুটো যদি যারাকে যোগ করছে তারা যদি অ্যান্টি ক্লকওয়াইজ থাকতো তাহলে রেজাল্ট্যান্টটা হতো কি হয়? ক্লকওয়াইজ। তাহলে দ্বিতীয় আর একটা কথা হচ্ছে যে প্রথমটির আদিবিন্দু হতে দ্বিতীয়টির শীর্ষবিন্দু পর্যন্ত সরল রেখা টানলে তা হবে উক্ত ভেক্টর দ্বয়ের লব্ধি। দুটোকে যোগ করে যেটা পাওয়া যায় সেটাই লব্ধ রাশি, লব্ধি বা যোগফল, যেটাকে আমরা বেশিরভাগ সময়ে কি রেজাল্ট্যান্ট বলে উল্লেখ করলে তুমি বুঝে নিবা যে এটা লব্ধি। ঠিক আছে? একটু ইংরেজিতে বললে তোমার জন্য আলাদা করে খুঁজে বেড়াতে না হয়। কেমন? যে কি বলতে চাইছে রেজাল্ট্যান্ট মানে আমি বুঝবো যে এটা দুটোর যোগফল লব্ধি। ওকে, তো এই হচ্ছে কথা। তাহলে এটা কিন্তু জাস্ট ভেক্টরটা যোগ করার নিয়ম বললাম, আর ডিরেকশানের ব্যাপারে তো বলাই হয়েছে এ দুটো যে ডিরেকশানে কাজ করবে এটা হচ্ছে তার অপোজিট ডিরেকশানে। এই হলো সাধারণ সূত্র। এখন তোমার যদি এখানে দুইটা ভেক্টর না হয়, যদি আরও একটা ভেক্টর থাকতো তাহলে কীরকম হতো? যেমন এটা হচ্ছে বি, আরও একটা ভেক্টর ধরে নাও দিয়ে দিলাম যে এই ভেক্টরটা এই বরাবর ক্রিয়া করছে এরকম, বা এই বরাবর আরও একটা ভেক্টর দেওয়া আছে কত, এই ভেক্টরের নাম দিলাম সি, তার ডিরেকশনটা এদিকে। তাহলে তুমি নিশ্চয় এই তিনটাকে যখন একসঙ্গে যোগ করবে, দেখো এখানে যে দুটো যোগ করেছিলাম এই দুটো যোগ করার সময় এটা কিন্তু রেজাল্টটা ছিল আর সমান এ প্লাস বি। ওকে, এবার তিনটাকে যদি যুক্ত করি তাহলে কীরকম হবে? দেখো এ তার সঙ্গে বি, বি এর সঙ্গে আবার দেখো যে এটা কিন্তু আবার অনুভূমিক বরাবর দিয়েছি, তাহলে সিটা এরকমভাবে চলে আসবে, এরকমভাবে চলে আসবে। ওকে, এরকমভাবে এতটুকু চলে আসলো, এটা হচ্ছে সে ভেক্টর সি। জ্যামিতিক দৈর্ঘ্যের একটু কম বেশি হতে পারে, এটা তোমরা বুঝতেই পারছো। এবার তাহলে যোগফল কোনটা? এবার তাহলে কিন্তু যোগফল আগের বার এ বরাবর ছিল সেটা না, যোগফল কোনটা হবে? একটু ডিফারেন্ট কালি দিয়ে আমরা তাহলে এঁকে দিই। এটা হবে সেই যোগফল প্রথমটার আদিবিন্দু থেকে সবশেষ ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত। তাহলে এইটা হবে রেজাল্ট ভেক্টর। এর মধ্যে মনে হয় কোনো ধরনের জটিলতা নাই। তাহলে দুটো ভেক্টর দিয়ে শুধুমাত্র আমরা সাধারণ সূত্রের যে যোগ শিখে আসছি, আমি যদি চাই তাহলে তিনটা ভেক্টর দিয়ে 4টা 5টা 6টা সব দিয়ে করতে পারি। এই জিনিসটাই দেখো যে একাধিক বাহু সন্নিবেশিত, যে তোমার যদি এরকম একটা হয় তাহলে বহুভুজ বলবো, এখানে কি হবে আরেকটা সি, তাহলে তিনটা ভেক্টর এ প্লাস বি প্লাস সি, তাদের রেজাল্টটা হচ্ছে এটা হলো আর। এভাবে তুমি দিতে পারো, এবং এটাই কিন্তু বহুভুজ সূত্রে গিয়ে আবার আলোচনা করব, এরকম টাইপেরই ব্যাপার। ওকে, আচ্ছা আমরা আসি তাহলে ত্রিভুজ সূত্রে, সামনে আগাই। ত্রিভুজ সূত্র, ট্রায়াঙ্গল ল না, ট্রায়াঙ্গল অ্যাডিশন ল। কি ভাই, ত্রিভুজ সূত্র কিন্তু খুব কম গুরুত্বপূর্ণ না। এখান থেকে
বেশ ভালো জিনিস শেখার রয়েছে, যদিও আমাদের বইগুলোতে তুলনামূলক কম দিয়েছে, হ্যাঁ, এবং এটা নিয়ে কেউ অত বেশি চিন্তাও করে না। তবে আমি ভাবছি যে তোমাদের এখান থেকে আরও একটু বেশি পরিমাণ সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। ত্রিভুজ সূত্রের দেখো সুন্দরভাবে একটা কিন্তু ডেফিনেশন আছে, হ্যাঁ, এই সংজ্ঞার মতো করে এই হলে এই বা ত্রিভুজ সূত্রে এই ঘটে, তাই না, বড় করে বলা আছে। এই বা ডট 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 দিয়ে যেগুলো বলছি এর মধ্যে কি আছে এটা বইতেই তো তুমি পাবা, বইতে পাবা। তাহলে পরে তুমি এখানে ভিডিও দেখতে এসছো কেন? হ্যাঁ, এমবির কি দাম নাই নাকি সময়ের দাম নাই? তো মিনিট খরচ করে তুমি এসছো, এবং ওই ত্রিভুজ সূত্র অনেক সময় 1 মার্কের কোশ্চিনে লিখতে বলে। তো এগুলো নিয়ে যেন কোনো জটিলতা বা ঝামেলা না হয়, এজন্য তোমাকে খুব সহজভাবে আমি দেখিয়ে দিই। এই ডেফিনেশন লেখার মতো, এই মিনিট ক্ষয় করার মতো সময় কি আমাদের আছে? আসো ডিরেক্ট বলি তাহলে। একটা ত্রিভুজ আঁকো, র্যান্ডম একটা ত্রিভুজ আঁকো, ঠিক আছে? তোমার মনের মতো করে আঁকো। এই ত্রিভুজ পছন্দ হলো না, তুমি সমকোণী ত্রিভুজ আঁকবা, আঁকো, আঁকতে থাকো। তোমার মনে হলো যে না সমকোণটা এদিকে দিব, কেন সমকোণটা আমি ডান দিকে দিব, দাও। যারা ডানপন্থী চিন্তা করতে ভালোবাসো তারা ডান দিকে দিবা সমকোণ, কোনো অসুবিধা নাই। দেখো ভাই, এইখানে 3টা ত্রিভুজ এঁকেছি। ত্রিভুজ সূত্রে বলেছে যদি কোনো একটা ত্রিভুজের 2টি বাহু পরপর সন্নিহিত, পরপর যুক্ত 2টি বাহু 2টো ভেক্টর রাশিকে নির্দেশ করে এবং সে ভেক্টর রাশি দুটো একই দিকে ক্রিয়া করছে। যেমন যদি এখানে একটা বাহু, এই বাহুটাকে ভেক্টর পি বললাম, তার সঙ্গে সংযুক্ত আরেকটা বাহু আছে এটা, এই ভেক্টর রাশি এটাকে বললাম ভেক্টর কিউ, পরপর সংযুক্ত এবং সে দুটো কি একই দিকে ক্রিয়া করছে। কোন দিকে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ঘড়ির কাঁটা এদিকে চলে, তার বিপরীত দিকে। তাহলে এই দুটো অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ক্রিয়া করছে, ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ। তোমরা আবার কেউ অল্টারনেটিভ কারেন্ট মনে করো না, এটা ফার্স্ট ইয়ারে আছো, সেকেন্ড ইয়ারে যখন যাবা তখন অল্টারনেটিভ কারেন্ট। এবং এই অল্টারনেটিভ কারেন্ট নিয়ে আমি যা বলি মনে হয় খুব কমই বলে এদেশে, তাই না? তোমরা হয়তো দেখোনি, এই অল্টারনেটিভ কারেন্ট আসলে একটা বিশাল এরিয়ার দখল করে আছে। যাই হোক, অনেক সময় বেশি বলতে গিয়ে ভয় হয় যে স্টুডেন্টরা ঘাবড়ে যাবে কিনা, কিন্তু না, আমি চাই যে তুমি আরও ভালো গভীরভাবে শিখো, তুমি আন্তর্জাতিক মানের হয়ে গড়ে ওঠো। আমি আন্তর্জাতিক মানের না, কিন্তু আমি যদি তোমার মাঝে সে বীজটা বুনে দিতে পারি, তুমি যদি ঠিকমতো যত্ন নাও, তাহলে একসময় তুমি আন্তর্জাতিক মানের হয়ে গেলে তখন হয়তো তুমি একদিন ফোন করে বলবা যে ভাইয়া আমি তো আপনার কাছে এরকম এরকম শিখেছিলাম। হ্যাঁ, সেদিন কি মনে হবে? তুমি আন্তর্জাতিক মানের, আর আমার মনে হবে যে আমি হচ্ছে অতিরিক্ত আন্তর্জাতিক মানের, তাই না? তোমার মতো একজন স্টুডেন্টকে পড়িয়েছিলাম। তো দেখো, এজন্যই বলছি এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। আর এটা বলা হয়েছে যে কোনো একটা ত্রিভুজের পরপর সন্নিহিত 2টো বাহু, এই বাহু এবং এই বাহু পরস্পর সংযুক্ত, তারা যদি 2টো ভেক্টর রাশিকে নির্দেশ করে এবং সেই ভেক্টর রাশি দুটো যদি একই দিকে ক্রিয়া করে, তাহলে তৃতীয় যে বাহুটা থাকবে সেই তৃতীয় বাহুই হবে তাদের লব্ধি বা যোগফল। এবং এই লব্ধির ডিরেকশনটা কোন দিকে হবে? এই বাহু দুটো যেদিকে হচ্ছে, এই ভেক্টর দুটো যেদিকে ক্রিয়া করছে তার বিপরীত দিকে। তাহলে এটাকে যদি লব্ধি বলি, তাহলে সে লব্ধি আর তার ডিরেকশন কোন দিকে হবে? অপোজিট ডিরেকশনে। এই দুটো অ্যান্টি ক্লকওয়াইজ, এটা হচ্ছে ক্লকওয়াইজ। বুঝতে পেরেছ নিশ্চয়? এখানে তুমি যদি বলো যে এটা একটা ত্রিভুজ, ঠিক একই কথা যদি বলি, এবং এবার বইয়ের ভাষাতে মার্জিতভাবে যদি বলি, কোনো একটি ত্রিভুজের পরস্পর সন্নিহিত 2টি বাহু যদি একই ক্রমে গৃহীত 2টি ভেক্টর রাশিকে নির্দেশ করে, তাহলে তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে তাদের লব্ধি নির্দেশ করবে। ঠিক আছে, আমি এখানে সাধারণ কথাই বলেছি, এবার হচ্ছে কি বইয়ের ভাষায় বললাম। তাহলে ধরে নাও যে এখানে যদি বলি 2টো সন্নিহিত বাহু, এটা একটা সন্নিহিত বাহু, এটা একটা ভেক্টর, ধরে নিলাম ভেক্টর এ, দিস ইজ অ্যানাদার ভেক্টর। এটাকে তুমি কিন্তু এদিকে দিলেও পারো, কোন দিকে দিলেও পারো, এদিকে দিলেও পারো, এটাকে ভেক্টর বি বললাম। তাহলে এটা হবে তাদের যোগফল। বাট দেখো, এখানে প্রথমে আমি যে কাজটা করেছি সেটা হলো যে তারাকে একই ডিরেকশানে বর্ণনা করা হয়েছিল। কোন ডিরেকশানে? একই ডিরেকশানে। ভাই কিন্তু এটা তো একই ডিরেকশানে দেয় নাই,
হ্যাঁ, কিন্তু আমাকে উল্লেখ করে দিল যে এটা অবশ্যই রেজাল্ট, এই বাহুটাই তাদের যোগফল, এই রেজাল্ট সমান সমান কত, কিন্তু ভিন্ন দিকে দিয়ে দিয়েছে। তাহলে একটু মুশকিল, তাই না? আমরা তো শিখেছিলাম যে একই ডিরেকশানে দুটো ভেক্টর ক্রিয়া করবে আর বিপরীতটা হবে, তৃতীয় বাহুটা কিন্তু বিপরীত দিকে হবে তাদের রেজাল্ট। তাহলে এ দুটো একই ডিরেকশানে নাই, তাহলে একই ডিরেকশানে করে নাও। তো এটা যদি এ যে ডিরেকশানে রয়েছে আমি সেটাকেই স্ট্যান্ডার্ড ধরে নিলাম এবং বিকে বাধ্য করে এদিকে করলাম, ভালো কথা। এর ডিরেকশানটাকে তুমি যদি ধরে নাও যে এটাই স্ট্যান্ডার্ড, শুধু বি যে কোনো কারণে উল্টে গেছে, ওকে, বি যে কোনো কারণে উল্টে গেছে, তাহলে এ যেদিকে যাচ্ছে সেদিকে ধরে নাও আমরা দুটো ভেক্টর চলছে, আর তাহলে তার অপোজিটে গিয়ে লব্ধি নির্দেশ করবে। তাহলে আর সমান সমান ভেক্টর বি এর যদি ডিরেকশানটা এদিকে হতো, কোন দিকে, যেদিকে দেখালাম তীর চিহ্ন, তাহলে সিম্পলি লিখে ফেলতাম আর ইজ ইকুয়াল টু এ প্লাস বি। কিসের মতো? এখানে যেটা ছিল যে আর ইজ ইকুয়ালস টু পি প্লাস কিউ, ওকে। তাহলে এখানেও লিখতাম আর ইজ ইকুয়াল টু এ প্লাস বি। ভাই কিন্তু যে ঘটনাটা ঘটছে সেটা হলো যে বিকে অপোজিট ডিরেকশানে দেয়া আছে, তা আমরা তো জানি এই সরল রেখা বরাবর যদি ভেক্টর বি হয় তাহলে তার উল্টো দিকে কি হবে, ভেক্টর বি এর নেগেটিভ ভেক্টর মাইনাস বি। গত লেকচারে নেগেটিভ অফে ভেক্টর পড়িয়েছি, দেখো অনেক ভাইয়া তোমরা হয়তো জানলে বা অনেক স্যার এভাবে পড়ায় যে নেগেটিভ ভেক্টর, ঋণাত্মক ভেক্টর। আসলে সরাসরি ঋণাত্মক ভেক্টর আমরা বলতে পারি না, আমি এর জন্য তোমাদের ক্লিয়ার করে এর যে মানে অ্যাপ্রোপ্রিয়েট যেটা সেন্স সেটা ব্যবহার করেছি। নেগেটিভ অফ এ ভেক্টর, একটা অরিজিনাল ভেক্টর থাকলেই কেবলমাত্র তার কি হয়, নেগেটিভ হয়। তাহলে দেখো এখানে বি ভেক্টরটাকে এদিকে নিয়েছে, তাহলে পরে তার উল্টো দিকে যদি নিই তাহলে পরে সেটা কি হবে, মাইনাস বি। এভাবেই দেয়া আছে, কিন্তু আমাকে কি করতে হবে, যোগ করতে হলে তার এবার মাইনাস বি খুঁজতে হবে। তাহলে এ প্লাস বি না করে কি করব, এ প্লাস মাইনাস বি। তোমাদের বুঝতে অসুবিধা, তাহলে হলো এটা এ মাইনাস বি। দেখো এটাও কিন্তু একটা ত্রিভুজ সূত্রেরই অ্যাপ্লিকেশান, এবং আজ থেকে 3 বছর আগে DU অ্যাডমিশন, ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশনে এই ধরনের একটা কোশ্চেন এসেছিল, ঠিক আছে। অতএব এটা কিন্তু খুব কম গুরুত্বপূর্ণ ব্যাপার তা কিন্তু না, তোমাদের এখানে ছোট্ট আলোচনার মধ্যে এটা ঢুকিয়ে ফেলছি। ত্রিভুজ সূত্রে তাহলে যদি আমরা বলি এটা একটা ত্রিভুজ এঁকেছি, ত্রিভুজের এটা ধরে নাও বিন্দু ও, এটা এ, এটা হচ্ছে বি, এই ভেক্টরটা হচ্ছে পি, এই ভেক্টরটা হচ্ছে কিউ, একই ক্রমে গৃহীত দুটি ভেক্টর রাশি। তাহলে এই বাহুটা বলা হয়েছে যে দুটি ভেক্টর, দুটি সন্নিহিত বাহু যদি দুটি ভেক্টর নির্দেশ করে এবং তারা যদি একই ডিরেকশনে কাজ করে, তাহলে তৃতীয় বাহু যেটা থাকবে সেটাই হবে তাদের যোগফল বা লব্ধি বা রেজাল্ট্যান্ট। সেই রেজাল্ট্যান্টের ডিরেকশনটা হবে এই ভেক্টর দ্বয় যেদিকে ক্রিয়া করছে তার কোন দিকে, বিপরীত দিকে, তার বিপরীত দিকে। এখন এই ত্রিভুজ সূত্র তো এতটুকু তো আমরা সবাই বুঝি, আমি তো বললাম তোমাদের আর একটু অ্যাডভান্সে নিয়ে যাব। এই ত্রিভুজ সূত্র থেকে তুমি এবার লব্ধির দিক এবং মান বের করো। হ্যাঁ, কোনো দিন তো হয়তো ত্রিভুজ সূত্রের লব্ধির মান এবং দিক তুমি বের করোনি। লব্ধির মান ও দিক এ জায়গাতে যে কোনো জায়গায় তুমি যদি দেখো তাহলে লব্ধির মান দিক তুমি বের করতে পারবা। একটু ক্লিয়ার করে দিই, ক্লিয়ার করে যতটুকু বুঝলা আরও একটা ডিফারেন্ট না হয় চিত্র আঁকি। একটা ভেক্টর রাশি এতটুকু, ভেক্টর এ, তার সঙ্গে ধরে নাও একটা কোণ করে, এই কোণটা ধরে নাও 120 ডিগ্রি, ভাই 120 ডিগ্রি কোণ করে এটাকে ভেক্টর বি বললাম। তাহলে এ দুইয়ের মধ্যে ভেক্টর, এ দুইয়ের মধ্যে কোণ কত, হ্যাঁ কত, থিটা ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি না, হ্যাঁ সেকেন্ড লেকচারে তোমাদের বলে দিয়েছিলাম এবং বিস্তারিত বলেছিলাম দুটো ভেক্টরের মধ্যবর্তী ক্রিয়াশীল কোণ বের করা। এইটা না, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি বের করতে হয় তাহলে হয় তারা হেড টু হেড যুক্ত থাকবে আর টেল টু টেল, হয় পায়ের সঙ্গে পা থাকবে অথবা মাথার সঙ্গে মাথা। বুঝতে পেরেছ? কারণ মাথার সঙ্গে আরেকজনের পা ঠেকে যাবে, এটা একটা বেয়াদবি। এই বেয়াদবি ভেক্টর সহ্য করে না, এই বেয়াদবি ফিজিক্স সহ্য করে না। বুঝতে পেরেছ? ফিজিক্স ইজ এ ডিসিপ্লিন সাবজেক্ট,
মনে করো না ম্যাথের ভাইয়ারা বা এরাকে আমরা খারাপ বলছি, তারা আরও বেশি ডিসিপ্লিন। আসো তাহলে আমি যেটা বলতে চাচ্ছি যে পায়ের সঙ্গে পা অথবা মাথার সঙ্গে মাথা, হেডের সঙ্গে হেড অথবা টেলের সঙ্গে টেল। দেখো এখানে হেডের সঙ্গে এখানে টেল যুক্ত আছে, অতএব এটা কিন্তু কোণ না। তুমি যদি ভেক্টর এ কে এবার প্যারালাল ট্রান্সফরমেশন করো, এদিকে যদি বাড়িয়ে নাও, তাহলে এটা হলো ভেক্টর এর আরও একটা রূপ। এই জায়গাতে তাহলে যে কোণটা তৈরি হয়েছে দেখো, এখানে হচ্ছে ভেক্টর বি এর হচ্ছে টেল, আবার ভেক্টর এর হচ্ছে টেল, দুটোরই পা যুক্ত হয়েছে। তাহলে দিস ইজ দ্য অ্যাঙ্গেল এ থিটা। তাহলে কত হবে, এটা যদি 120 ডিগ্রি হয় তাহলে থিটার প্রকৃত মান কত হবে, 180 ডিগ্রি থেকে 120 বাদ দাও, 60 ডিগ্রি। বুঝতে পেরেছ? এবার তুমি কি করবা, ভেক্টর যোগের নিয়ম অনুসারে প্রথমটার আদিবিন্দু থেকে দ্বিতীয়টার শীর্ষবিন্দু পর্যন্ত চলে যাবা। হ্যাঁ, শীর্ষবিন্দু পর্যন্ত চলে যাও, এখান পর্যন্ত গেলাম। এটা হলো লব্ধি। এই লব্ধির মান যদি বের করতে চাও কত হবে, সিম্পল কথা, এখান থেকে তুমি একটা লম্ব টেনে দাও। যদি এই ত্রিভুজের ক্ষেত্রে এটা দেখি যে এটা ও ধরি, এটাকে যদি ধরি পি, এটাকে ধরি এন, এই যে লম্ব টানলাম সেটাকে ধরলাম এম। খুবই ভালো কথা, এন থেকে এম পর্যন্ত যেটা আমরা লম্ব টেনেছি, যার ফলে এখানে একটা 90 ডিগ্রি কোণ তৈরি হয়েছে। বুঝতে পেরেছ? আচ্ছা, এই সমকোণী ত্রিভুজ যদি পি এন এম সমকোণী যে ত্রিভুজ তৈরি হয়েছে, এই সমকোণী ত্রিভুজে তুমি যদি এই বাহুটার মান পেতে চাও কতটুকু হবে, এন এম লম্ব, তাহলে আমরা সাইন অনুপাতে ফেলতে পারি, কারণ এখানে থিটার মান জানা আছে 60 ডিগ্রি, বা এখানে একটা কোণ দেওয়া আছে থিটা। তাহলে সাইন অনুপাতে যদি ফেলি, সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব ভাগ অতিভুজ। ঠিক আছে, এই ভেক্টরকে কি বলেছিলাম আমরা, ভেক্টর বি। ভেক্টর বিটা একটু এদিকে চেপে গেছে, তো আর একটু এদিকে চেপে লিখি, তাহলে এটা হলো ভেক্টর বি। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব ভাগ অতিভুজ। আচ্ছা, তাহলে এন এম আপন পি এন। ঠিক আছে, এন এম এর মান যদি বের করি, বা এই লম্ব অংশটুকুর মান যদি বের করি, এন এম ইজ ইকুয়াল টু পি এন সাইন থিটা। পি এন এর মান কত, এটা ভেক্টর বি, তাহলে বি সাইন থিটা। ওকে, এবার তুমি যদি এরকম মনে করো যে পি এম অংশটুকুর মান চাই, তাহলে পি এম অংশের মান একইভাবে তুমি বের করতে চাইলে কস অনুপাত দিয়ে বের করতে পারবা। সেটা কত হবে, ভেক্টর বি এর মান ইন্টু কস থিটা। এবার তুমি যদি বলো যে আর এর প্রকৃত মান এবার আমি চাই, তাহলে আর এর প্রকৃত মান চাইলে কত হবে ভাই, তাহলে আর সমান সমান যদি আমরা লিখি, এই যে ভেক্টর আর, লব্ধি ভেক্টর ভেক্টর আর, এদিকে চলে আসলাম, এর মান চাই, এর মান মডুলাস দাও। এবার দেখো যে ও এন এম, এই ত্রিভুজটা যদি নিই, ও এন এম এই ত্রিভুজ যদি নিই, তাহলে ভেক্টর আর এর স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই সূত্রে চলে যাও, পাইথাগোরাস, তাই না মিস্টার পিথাগোরাস, যে পিথাগোরাস আমাদেরকে অনেক কিছু সহজ করে দিয়েছে, তাই না, বর্গ বর্গ বর্গ। তবে উপপাদ্যটা জটিল ছিল, এদিকের ওপর একটা বর্গ আঁকতে হয়, এদিকের ওপর একটা বর্গ আঁকতে হয়, এদিকের ওপর একটা বর্গ আঁকতে হয়, 3 দিকে 3টা বর্গ এঁকে উপপাদ্যের প্রমাণ। তোমরা হয়তো অনেকে হাসছ যে ভাইয়া ওই উপপাদ্য মুখস্থ করলে তো অযথাই কষ্ট নিচ্ছেন আপনি। হ্যাঁ, তোমরা অনেকেই হয়তো মুখস্থ না করে চলে এসছো, সমস্যা তো নাই, জীবন তো চলছে। আচ্ছা, তবে ওই উপপাদ্যের অ্যাপ্লিকেশান ঠিক মতো জানলে আর কোনো সমস্যা নাই। এই এইচএসসিতে এসে আর উপপাদ্য মুখস্থ করতে হবে না, ম্যাথে গিয়ে করতে হতে পারে। দেখো ভাই, এটা যদি আর হয় অতিভুজ, এটা হচ্ছে লম্ব আর এটুকু হচ্ছে ভূমি। অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্বের মানটা কত বললাম, লম্ব এন এম সমান বি সাইন থিটা, তাহলে বি সাইন থিটা তার উপরে একটা স্কোয়ার। এবার ভূমি কতটুকু আছে দেখো, ওপি পর্যন্ত ভেক্টর এ, তার মানে এই ভেক্টর যদি এ হয় তাহলে তার মান কতটুকু হবে, শুধু এ বা মোড এ। আর পি এম পর্যন্ত যেটুকু পেয়েছে সেটা কত, বি কস থিটা। তাহলে পরে এইখানে থাকবে ওপি এর মান মানে এ প্লাস হচ্ছে বি কস থিটা স্কোয়ার।
আচ্ছা এই জায়গা পর্যন্ত দেখা যাচ্ছে কিনা আমি ঠিক জানি না, একটু দেখি যে দেখা যাচ্ছে কিনা। কেমন? কেউ নাই তো, আমি একা? হ্যাঁ দেখা যাচ্ছে। দেখো তাহলে পরে এই জায়গা থেকে আমি বলতে পারি আর সমান সমান, অতএব ভেক্টর আর এর যদি মান চাই তাহলে কত হবে, বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার প্লাস টয়েস এ বি কস থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা। ওকে, এবার দেখো এ স্কোয়ারের আগে তুমি নিয়ে চলে আসতে পারো, কোনো অসুবিধা নাই। এ স্কোয়ারকে নিয়ে চলে আসলাম প্লাস টয়েস এ বি কস থিটা প্লাস এখানে দেখো বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা আর বি স্কোয়ার কস স্কোয়ার থিটা। যদি বি স্কোয়ার কমন নিয়ে তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, আর আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে পরে 1 যদি গুণ হয়ে যায় তাহলে কে থাকবে, শুধুমাত্র বি স্কোয়ার থাকবে। তোমরা আবারও যদি হয় বুঝতে অসুবিধা হয় থামিয়ে তারপরে আবার শুনে নিবা পিছনে গিয়ে যে কি বলেছি। এবার দেখো এটা কি বলতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার। হ্যাঁ এই ফর্মুলাতে পড়েছে। এইখানে কস থিটা যদি ভাই না থাকতো তাহলে খুব সহজ হয়ে যেত যে এ প্লাস বি হোল স্কোয়ার দিয়ে দিতাম। ঠিক আছে, তাহলে এখানে দিতে পারছি না, এখানে একটা স্কোয়ার ছিল, সরি। অতএব ভেক্টর আর এর যদি মান চাই তাহলে এখানে দেখো স্কোয়ার এদিকে গিয়ে ওভার রুট হিসেবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টয়েস এ বি কস থিটা। খুব সহজ কথা। এই কোণটা যদি থিটা হয়, বুঝতে পেরেছ? এই তাদের মধ্যবর্তী ক্রিয়াশীল কোণটা যদি থিটা হয় তাহলে দেখো এই লব্ধির মানটা এ স্কোয়ার বি স্কোয়ার দুটো ভেক্টরের মানের বর্গ, পাশাপাশি তাদের মধ্যবর্তী কোণের উপরে নির্ভরশীল। ভাই একটা কথা, সেটা হচ্ছে যে এইখানে যে ভেক্টর, এখানে তো একটা ত্রিভুজ সূত্র এঁকেছি, এই বিন্দুটা ইয়ে ছিল, এখানে কিন্তু কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। কার কার মাঝে? এটা ভেক্টর পি আর এটা ভেক্টর কিউ, তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি। এই অবস্থায় এটা হচ্ছে রেজাল্ট্যান্ট, এটা হচ্ছে লব্ধি। সেক্ষেত্রে কত আসতো, এই থিটার মান যদি 90 ডিগ্রি হয় তাহলে দেখো এরকম যখন দুটো ভেক্টর পরস্পরের সঙ্গে লম্বভাবে ক্রিয়া করবে, অর্থাৎ তাদের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তখন এই সূত্র অনুযায়ী তুমি কত পাবা। এই সূত্র অনুযায়ী সিম্পলি তাহলে পরে কস থিটার মান বসায় দাও, কত, 90 ডিগ্রি। কস 90 ডিগ্রি মানে কত, 1। কস 90 ডিগ্রি মানে যদি 1 হয়, সরি কস 90 ডিগ্রি মানে হচ্ছে 0। 0 যদি হয় তাহলে পরে এটা বসায় দিলে এই টার্মটা কি হয়ে যাবে, 0। তখন তুমি এই জায়গাতে তুমি যদি বলো তাহলে এখানে কিন্তু আর সমান সমান কত পাবা, এখানে আর সমান সমান পাবা রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। সিম্পলভাবে যদি লিখো বা এখানে যদি স্কোয়ার আকারে লিখো তাহলে আর স্কোয়ার সমান সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। দেখতে পাচ্ছ নিশ্চয়, অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। কার সূত্র? পিথাগোরাসের সূত্র। পিথাগোরাসের সূত্র কিসের জন্য? সমকোণী ত্রিভুজের জন্য বলেছিল। তাহলে দেখো সমকোণী ত্রিভুজের জন্য এই অতিভুজের মানটা সবসময়ের জন্য ওভার রুট ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে দেখো যে এই জায়গার এটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা এটা প্রমাণ করার স্বার্থে এঁকেছিলাম, বাট এক্স্যাক্টলি জিনিসটা এক্স্যাক্টলি কীরকম ছিল, এই জিনিসটা ছিল এক্স্যাক্টলি এরকম। দুটো ভেক্টর ছিল এরকম, একটা ভেক্টর এ আর এই ভেক্টরটা ছিল বি। এবার প্রমাণ করার জন্য এরকম লম্ব এঁকেছিলাম, এরকম হচ্ছে এই বাহুকে বর্ধিত করেছিলাম। প্রমাণ যদি না করে ডিরেক্ট যদি এরকম থাকে তাহলে আমরা কি করতে পারবো না? করতে পারবো, সুন্দর। এবং তোমরা গিয়ে দেখবা যে ঠিক এই জিনিসটাই গিয়ে কোথায় দেয়া আছে, এই জিনিসটাই গিয়ে দেখবা সামান্তরিক সূত্রে ব্যবহার করে। আমরা তো ত্রিভুজ সূত্রেই ব্যবহার করতে পেরেছি, তাই না? পেরেছি, কোনো অসুবিধা হয়নি। তো ঠিক আছে, এবার তুমি যদি বলো যে এই ভেক্টরের যে যোগফলের ডিরেকশানটা কোন দিকে হবে, ডিরেকশানটা কোন দিকে হবে, কত, এই ভেক্টর পি এর সঙ্গে যত কোণ করেছে সেই কোণটাকে তুমি যদি বলো আলফা। দেখো ভাই এটা গুলিয়ে ফেলবে না, ভেক্টর পি আর কিউ এর মধ্যবর্তী কোণ থিটা, সেটা কোনটা, এটা। আর ভেক্টর পি এর সঙ্গে আর এর যেটা ডিরেকশান, আর এর যেটা কোণ, সেটাকে আমরা বললাম লব্ধির দিক। কার সঙ্গে?
এটা উইথ রেসপেক্ট টু পি, এটাকে তুমি কিন্তু উইথ রেসপেক্ট টু কিউ বলতে পারো, কোনো অসুবিধা নাই। কিউ এর সঙ্গে কত ডিগ্রি কোণ করেছে, এই কোণটা কিউ এর সঙ্গে, বুঝছো? না হয় তুমি আরও একটু বাড়িয়ে নাও, তাহলে বুঝবা। এটা কিউকে বাড়িয়ে দিলাম, এটা হচ্ছে আরকে বাড়িয়ে দিলাম, তাহলে এখানে একটা কোণ তৈরি হলো। এই কোণটা হলো, এই কোণটাকে যদি আমি বলি, আচ্ছা এটাকে আলফা বলেছি, এটাকে যদি ল্যামডা বলি, তাহলে এটা হচ্ছে ল্যামডা। তাহলে এখানে ল্যামডা কোণকে বলবো কার ডিরেকশন, ল্যামডা ইজ দ্য ডিরেকশন অফ রেজাল্ট্যান্ট। ল্যামডা হচ্ছে লব্ধির দিক কে উইথ রেসপেক্ট টু কিউ, উইথ রেসপেক্ট টু ভেক্টর কিউ। আর তুমি যদি বলো আলফা, আলফার কথা যদি বলো, আলফা ইজ দ্য ডিরেকশন অফ রেজাল্ট্যান্ট উইথ রেসপেক্ট টু পি। বুঝতে পেরেছ? উইথ রেসপেক্ট টু পি। আশা করি এই জায়গায় বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা না। আচ্ছা, খুবই ভালো কথা। এই জায়গাতেও তাহলে তুমি যদি বলো যে এখানে লব্ধির দিক কোনটা, লব্ধির দিক হচ্ছে এটা, এই লব্ধির ডিরেকশনটাকে তুমি যদি কি নামে ডাকো, আলফা নামে ডাকো, অথবা তুমি যদি ডেল্টা বা ফাই নামে ডাকো, তাহলে নিশ্চয় এ ফাই সমান সমান কত হবে, এ ফাই সমান কত হবে ভাই? আচ্ছা, আমরা টপিকের নামটা তুলে দিই, এখানে লিখি। দেখো এবার ও এন, এখানে এম ছিল, ও এন এম, এই সমকোণী ত্রিভুজের কথা যদি বলি, ও এন এম, এই জায়গাতে যেটা ঘটবে, তুমি যদি বলো যে এই কোণটা নির্ণয় করতে চাই, ভেক্টর এ এর সঙ্গে আর এর যে কোণ, সেটাকে যদি আমি ট্যান অফ ফাই বলি, ট্যান অফ ফাই ইজ ইকুয়ালস টু কত, লম্ব ভাগ ভূমি, লম্ব হচ্ছে এন এম আর ভূমি হচ্ছে কত, ও এম। লম্ব এন এম সমান সমান আমরা বের করেছিলাম কত, বি সাইন থিটা, বি সাইন থিটা, আর ভূমি ও এম সমান সমান কত, এখানে এ বিন্দুটার নাম একটা কিছু দাও, কি ছিল এটা, ও পি ছিল, হ্যাঁ। তাহলে দেখো ও পি প্লাস পি এম, ও পি প্লাস পি এম, ওপি এর একটা মান বের করেছিলাম, সরি ওপি এর মান তো এ আছে, আর পি এম এর মান বের করেছিলাম কত, বি কস থিটা। তাহলে এটা হবে বি সাইন থিটা আপন এ প্লাস বি কস থিটা। বুঝতে পেরেছ? এই হলো কথা। যদি আমরা এটা বি ভেক্টরের সঙ্গে কোণটা নির্ণয় করতাম, বি ভেক্টরের সঙ্গে কোণটা নির্ণয় করতাম, তাহলে কি হতো, আমরা তাহলে পরে এদিকে না করে এদিকে একটা লম্ব টানতে পারতাম। বুঝতে পেরেছ? না একটু ভেবে দেখবা যে আমি যে বললাম সেটা কীরকম হতো। বি ভেক্টরের সঙ্গে যদি কোণটা নির্ণয় করতাম, তাহলে এখানে জাস্ট কি পেতাম, বিকে নিচে পেতাম, আর এখানে এ পেতাম, এখানে এ পেতাম। হ্যাঁ, না হয় বলো এই বি ভেক্টরের সঙ্গে যে কোণ, সেই কোণটাকে আমি যদি ডেল্টা দ্বারা লিখি, সেই কোণটাকে যদি ল্যামডা দ্বারা লিখি, তাহলে ট্যান অফ ল্যামডা ইজ ইকুয়ালস টু কত পাবো, পাবো এ সাইন থিটা আপন বি প্লাস এ কস থিটা। এবং এটা প্রমাণ করা যায়, দরকার পড়লে সামান্তরিক সূত্রের সময় না হয় আমি একটু দেখিয়ে দেব, ঠিক আছে? এটাতে তাহলে আমরা দুটো ভেক্টরের হচ্ছে ত্রিভুজ সূত্র অনুযায়ী তাদের সংযোগ এবং ওই ভেক্টর দ্বয়ের যে সংযোগের ফলে যে রেজাল্ট পাওয়া যায়, সেই রেজাল্টের ডিরেকশান এবং মান, এগুলো আমরা নির্ণয় করতে পারি। এবার তোমাকে যদি একটা সিম্পল অঙ্ক না হয় দেখাই, এখন পর্যন্ত এ ধরনের কোনো অঙ্ক আসেনি, কিন্তু তোমাকে যদি আমি একটা অঙ্ক দিই, তাহলে কি তুমি পারবে না? ত্রিভুজ সূত্র ব্যবহার করে যদি করতে বলি, তাহলে কি তুমি পারবে না? এখন পারার কথা, পারার কথা বলতে কি, দুটো ভেক্টর দিয়ে দিল, এ ভেক্টর ধরে নাও 10 নিউটন, তার সঙ্গে অন্য আরেকটা ভেক্টর ক্রিয়া করছে, এই কোণটা ওই যে সে 120 ডিগ্রি বললে পারে একটু সুবিধা হয়, কস সাইন এগুলোর মান তো 60 ডিগ্রি মান থাকলে সুবিধা পায়, এজন্য এভাবে দেয় 120 ডিগ্রি। এই 120 ডিগ্রি কোণে ক্রিয়া করছে, ধরে নাও যে এটা হচ্ছে 5 নিউটন। তাহলে এটা আর একটু বড় করো, নাহলে আবার তোমরা বলবা যে 5 নিউটন যদি এত বড় হয়, তাহলে 10 নিউটন কি এত ছোট হবে? আরে ভাই, এটা তোমারে লিখে দিয়েছি, তাই না? এটা তো জ্যামিতিক দৈর্ঘ্যের কম বেশি হতেই পারে। এখন তুমি যদি আমার স্কেল দিয়ে মাপতে বলো, তাহলে কঠিন হয়ে যাবে আমার জন্য। আচ্ছা, এবার তোমার হচ্ছে রেজাল্ট হচ্ছে এটা, এই যে রেজাল্ট,
তোমাকে এবার বললো যে আর এর মান এবং দিক নির্ণয় করো, আর এর মান এবং দিক নির্ণয় করো। তুমি পারবে না? এবার তোমাকে বললো লব্ধি আর এর মান বা শুধু আর সমান সমান কত, আর এখানে বললো যে এই অ্যাঙ্গেলটার নাম দিল তোমার, এই অ্যাঙ্গেলটাকে ডিরেকশন যেটাকে বুঝিয়েছে সেটাকে বললো থিটা, থিটা সমান সমান কত। পারবে না? আগের বার এটাকে থিটা লিখেছিলাম, তুমি এটাকে ফাই দ্বারা লিখবা, আলফা দ্বারা লিখবা, কোনো তো ব্যাপার না, নিশ্চয় পারবা। কত হবে? এ আর সমান সমান হবে ভেক্টর আর সমান রুট ওভার, তাহলে 10 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 2 × 10 × 5, আর কস কত ডিগ্রি হবে? 120 ডিগ্রি হবে না? আগেই বলেছি কোনটা তাদের মধ্যে কোন ক্রিয়াশীল কোণ, এটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। কস 60 ডিগ্রি মানে তো কস 60 ডিগ্রি 1/2, ওকে, 1/2, 2 কেটে যাবে। তাহলে তুমি যদি চাও তাহলে কত হবে? 125, আর এখানে হচ্ছে 50 রুট 175। একক কী দিব? বল ব্যবহার করেছি। যদি বল না বলে এটা একক বলে, এটা একক বলে, তাহলে পরে বুঝবো যে এটা হচ্ছে মিটার পার সেকেন্ড, নিউটন, তাই না? ভরবেগ হিসেবে অন্য কোনো কিছু কেজি, মিটার পার সেকেন্ড, অনেক কিছু হতে পারে। তখন আমরা জাস্ট এখানে লিখে দেবো এত একক। আর এখন যেহেতু নির্দিষ্ট করে বলে দিয়েছে দুটো বল রাশি, তাহলে বল রাশি যদি হয়ে থাকে তাহলে এখানে একক দেব নিউটন। একক না দিলে কত মার্কস কাটা বলেছে? 1 মার্কস করে কেটে যায়। অঙ্ক ঠিক করেছে, একক দাওনি, 1 মার্কস কেটে যাবে, তাই না? আর আমি সবসময়ের জন্য মজা করার জন্য বলি যে তুমি এবার অঙ্ক পারোনি কিন্তু একক দিয়েছো, তার মানে মনে করো না যে 1 মার্কস পেয়ে যাবে। হ্যাঁ, বোনাসটা সবসময় আসল থাকার পরে পাই। দেখো ভাই, থিটার কথা যদি বলো, থিটা সমান tan ইনভার্স কত হবে? কার সঙ্গে কোনটা নির্ণয় করতে চাই? 10 নিউটনের সঙ্গে যদি চাই, তাহলে এখানে দেখেছিলাম যার সঙ্গে নির্ণয় করেছিলাম, এটা যদি এর সঙ্গে নির্ণয় যখন করেছিলাম ফাই দিয়ে, তখন দেখো এটা মুক্ত অবস্থায় ছিল আর বি ছিল সাইনের সঙ্গে যুক্ত আর নিচে কসের সঙ্গে যুক্ত। এবং তোমাদের মনে রাখার জন্য অলওয়েজ বলি যে যখনই দুটো ভেক্টরের যে যোগফল লব্ধির ডিরেকশন যখনই নির্ণয় করা হয়, তখনই ওইখানে ভাই ট্যান চলে আসে। ট্যানের অনুপাত যদি বলো, ট্যানের যদি একটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত বলো, তাহলে ট্যান থিটা সমান সাইন থিটা ভাগ কস থিটা। মনে রাখবা বাম দিকে যেমন সাইন থিটা ভাগ কস থিটার একটা অনুপাত রয়েছে, ডান দিকেও তাই হয়, উপরে সাইন থিটা নিচে কস থিটা। শুধুমাত্র কি হবে দেখো এইখানে একটা জিনিস চলে আসবে যে যদি এ ভেক্টরের সঙ্গে দিক নির্ণয় করি তাহলে এটা মুক্ত অবস্থায় থাকবে। যদি বি ভেক্টরের সঙ্গে কোণটা নির্ণয় করি, যেমন এ কোণটাকে বলেছিলাম ল্যামডা, বি এর সঙ্গে যে কোণটা আর এবং বি এর মধ্যে, আর দিস ইজ ভেক্টর বি আর দিস ইজ লব্ধি আর, এর মধ্যবর্তী কোণটাকে যদি ল্যামডা বলি এবং সেই ল্যামডা নির্ণয় করতে যায়, তাহলে ঠিক তার উল্টো হয়ে যাবে। কে থাকবে? এই হচ্ছে যার সঙ্গে কোণ নির্ণয় করব যে ভেক্টরের সঙ্গে, সে মুক্ত অবস্থায় থাকবে, আর অন্য যে ভিন্ন যে ভেক্টরটা থাকবে তার সঙ্গে একবার সাইন থিটা একবার কস থিটা। এবং এই সাইন থিটাটা কি ট্যানের অনুপাত অনুযায়ী উপরে সাইন নিচে কস, মনে রাখার জন্য আর কোনো কষ্ট হওয়ার কথা না। তারপরে তুমি যদি মনে করো যে না একটু ভুল করব, মাঝে মধ্যে ফিজিক্সে ভুল না করলে মানায় নাকি, তাহলে করতে পারো। দেখো তাহলে এখানে কত হবে? কার সঙ্গে নির্ণয় করতে চাই? ভেক্টর 10 নিউটনের সঙ্গে। তাহলে 10 নিউটনকে মুক্ত অবস্থায় রেখে দাও, 10 নিউটন মুক্ত অবস্থায়, আর 5 নিউটনের সঙ্গে একবার সাইন 5, সাইন কত ডিগ্রি? মধ্যবর্তী কোণ দুটো ভেক্টরের 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, নিচে প্লাস 5 কস 60 ডিগ্রি। ওকে, খুব সহজ কথা। তাহলে 5 সাইন 60 ডিগ্রি ভাগ 10 প্লাস 5 কস 60 ডিগ্রি কত হবে? সাইন 60 ডিগ্রি 1/2, কস 60 ডিগ্রি সাইন 60 ডিগ্রি √3 ভাগ 2, কস 60 ডিগ্রি 1/2। ঠিক আছে, এই কাটাকাটি করে এই জায়গা থেকে রেজাল্টটা বের করবা, ঠিক আছে? আচ্ছা, থিটা সমান সমান কোন একটা রেজাল্ট পাবা, দিস ইজ অ্যান্সার। দেখো ভাই, এই তোমার হচ্ছে আজকে সাধারণ সূত্র এবং ত্রিভুজ সূত্র এ দুটো পড়ালাম। বহুভুজ সূত্র আসলে পড়ানোর মতো সেরকম কোনো কিছু নাই,
তুমি যদি বলো যে 3-এর অধিক যখন বা 2-এর অধিক যখন হচ্ছে বাহু থাকবে তখন তারাকে নিয়ে যদি যোগ করি তাহলে এটা হবে বহুভুজ সূত্র। আজকে অনেক লেন্দি হয়েছে এই লেকচারটা, এরপরে না হয় হচ্ছে যে এর পরের আওয়ারে একটু বিশ্রাম নিয়ে এসে না হয় আরও একটা হচ্ছে তোমাদের জন্য এই বহুভুজ সূত্র এবং সামান্তরিক সূত্র এ দুটোতে যাব। তো সবাই ভালো থাকো। এই অংশ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সবার সুস্থতা কামনা করছি।